গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছ, তারপরেই আজকের ক্লাসটা আমরা শুরু করব। মেক্স ইউ আই এম ক্লিয়ারলি অডিবল। নিশ্চিত করো যে আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছ, তারপরেই আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো আজকে ভারতের সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমরা পড়ব, যেটি হচ্ছে সংসদ। ভারতের সংসদ, ভারতের সংসদ শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, প্রতিটা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার একটা খুব বড় জায়গা। তাছাড়া এই বিষয়টা সম্পর্কে সম্যক জ্ঞান প্রতিটি ভারতীয় নাগরিকের প্রয়োজন। আজকে সেই জায়গাটাই আমরা কভার করব। তোমরা প্রত্যেকেই জানো ভারতের সংসদের দুটো কক্ষ আছে, একটি হচ্ছে নিম্নকক্ষ বা যেটার নাম হচ্ছে লোকসভা, আর একটি হচ্ছে উচ্চকক্ষ যেটির নাম হচ্ছে রাজ্যসভা। প্রত্যেককে, তোমাদের মধ্যে যারা রয়েছে প্রত্যেককেই বা প্রত্যেক বাবা মাকে আমি বলি যে তাদের ছেলে মেয়েকে সিভিল সার্ভিসেসের প্রিপারেশন করাতে। সেটা কেন? একাধারে তুমি যেমন ইতিহাস জানতে পারবে, ভূগোল জানতে পারবে, সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান হবে, আইন সম্পর্কে, দেশের আইন সম্পর্কে সম্যক জ্ঞান হবে, অর্থাৎ দেশটাকে তুমি খুব বিস্তীর্ণ একটা দৃষ্টিতে দেখতে পারবে। একটা দেশ কি, কেন গড়ে উঠেছে সে দেশ, সে দেশের সংসদ কি বলছে, সে দেশের সংবিধান কি, সে দেশের অর্থনীতি কিভাবে চলছে, সে দেশে জ্ঞান বিজ্ঞানের চর্চা কীরকম। অর্থাৎ এই সিভিল সার্ভিসেসের প্রস্তুতি নিতে গিয়ে আর কিছু হও অথবা না হও, তুমি কিন্তু খুব ভালো মানুষ হয়ে উঠবে এবং একজন সুনাগরিক হতে পারবে। সুনাগরিক মানে কীরকম? সুনাগরিক মানে যার দৃষ্টিভঙ্গিগতভাবে অনেক উদার হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো আজকে আমরা ভারতের সংসদ পড়ব, কারণ সংসদ এই বিষয়টা এতটাই সরলীকৃত হওয়া সত্ত্বেও আমাদের বেশিরভাগ সাংসদরা, সংসদের যারা সদস্য তাদের আমরা বলি সাংসদ। বেশিরভাগ সাংসদরা, আজকাল প্রচুর সাংসদ হয়েছে, সংসদে যান শুধুমাত্র টিকটক করার জন্য। সংসদে হয়তো 1%, 2% বা 3% অ্যাটেন্ডেন্স থাকে তাদের। সত্যিই কি সংসদ এতটা ছেলে মানুষই করার জায়গা যেখানে নুসরত জাহান, মিমি চক্রবর্তীর মতো লোককে সংসদে পাঠাতে হয়? সত্যিই কি সংসদ এতটা ছেলে মানুষই করার জায়গা যেখানে চোর কুনাল গিয়ে আইন তৈরি করবে? কি এই ভারতের সংসদ? কেনই বা ভারতের সংসদ? এটা থাকার প্রয়োজনীয়তা কি? এর আবার দুটো কক্ষ, বলছে উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। বেসিক্যালি আমাদের দু রকম নোটস অ্যাভেলেবল রয়েছে, একটা হচ্ছে বাংলা আর একটি হচ্ছে ইংরেজি। ইংরেজি নোটটা কেবলমাত্র অফলাইনের ছেলে মেয়েদের জন্য অ্যাভেলেবল রয়েছে। আমি একটুখানি তোমাদের যদি দেখিয়ে দিই, ভারতে যে পার্লামেন্ট বা সংসদ সেটার কথা সংবিধানের পার্ট 5 বর্ণিত আছে। ভারতীয় সংবিধানের 79 নম্বর আর্টিকেল 79 থেকে আর্টিকেল 122 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে সেখানে পার্লামেন্টের কথা বলা হয়েছে। আমরা ইউজুয়ালি পার্লামেন্ট বলতে বুঝি, মানে খুব শর্ট টার্মে বুঝি পার্লামেন্ট মানে হচ্ছে নিশ্চয়ই লোকসভা রাজ্যসভা, তা কিন্তু নয়। প্রেসিডেন্ট হিমসেলফ পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। প্রেসিডেন্টকে বাদ দিয়ে কোনোভাবেই আমরা পার্লামেন্টের কথা ভাবতে পারি না। আর্টিকেল 52-তে এই রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক এবং তিনিই হচ্ছেন পার্লামেন্টের একটা অংশ। সরি সরি আমরা যদি একটু বাংলা নোটসটা দেখি, দেখো প্রথমে এটার নাম ছিল কাউন্সিল অফ স্টেটস বা রাজ্যসভা, উচ্চকক্ষের নাম ছিল কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা, যেটা ভারতীয় সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। আর 81 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে হাউস অফ পিপল বা লোকসভা। এই যে হিন্দি নাম রাজ্যসভা এবং লোকসভা, এইগুলো 1954 সালে অ্যাডপ্ট করা হয়, তার আগে কিন্তু এগুলো ছিল না। 1954 সালে এই হিন্দি নাম দুটো, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা নাম দুটো অ্যাডপ্ট করা হয়েছে। একটুখানি বাংলা নোটসটা দেখো।
একই রকম জিনিসগুলো লেখা আছে। আমরা রাজ্যসভায় যাব তার আগে একটু বলে দিই, প্রেসিডেন্ট সম্পর্কে একটুখানি বলি। প্রেসিডেন্ট আগের দিন আমি বলেছিলাম, প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভা বা লোকসভা কোনোটিরই সদস্য নন। তা সত্ত্বেও হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। এই রেসপেক্টে ফ্রেমার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলাইড অন ব্রিটিশ সিস্টেম রাদার দ্যান আমেরিকান সিস্টেম। আমাদের সংবিধান প্রণেতারা ব্রিটিশ সিস্টেমে বেশি নজর দিয়েছেন, বেশি ঝুঁকেছেন আমেরিকান সিস্টেমের থেকে। আনলাইক ইন্ডিয়া অ্যান্ড ব্রিটেন, আমেরিকান প্রেসিডেন্ট ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লেজিসলেচার। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু লেজিসলেচারের ইন্টিগ্রাল বা অবিচ্ছেদ্য অংশ নয়। একটুখানি বাংলা নোটসটা দেখো। রাজ্যসভা বা লোকসভার কাজ কি? আমি বলছি উচ্চকক্ষ রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেট, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা বা হাউস অফ পিপল। প্রশ্ন হচ্ছে এই রাজ্যসভা বা লোকসভা এদের কাজ কি? তা আইন প্রণয়ন করা। কি ধরনের আইন? না, যে আইন মোতাবেক গোটা দেশের মানুষ, গোটা দেশের কার্যক্রম পরিচালিত হবে। যখন সংবিধান রচিত হয় তখন গণপরিষদের বেশিরভাগ সদস্যই ছিলেন শিক্ষিত। গণপরিষদে আইনজীবীদের প্রাধান্য ছিল, আইনজীবীদের সংখ্যার আধিক্য ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় টিকটকার, কোনো একজন রেপিস্টের গার্লফ্রেন্ড, কোনো একজন সিনেমা অভিনেতা বা অভিনেত্রী যার সিনেমা জোটে না, কোনো একজন যে ধোঁয়াই ধোঁয়া দেখতে পান, কিংবা যে আমাদের কলকাতায় টক দই পাওয়া যায় না বলে তার নির্বাচনী ক্ষেত্রে যান, যে এত সুন্দর টক দই খাওয়ার জন্যই আমি এসছি, এদের আমরা লোকসভা অথবা রাজ্যসভায় পাঠাই। কিংবা চোর, ছ্যাঁচোর, জালিয়াত, ঠিক আছে, এরকম লোকদের আমরা রাজ্যসভায় পাঠাচ্ছি। ফলত কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দেশ বিরোধী। একটা দেশ মানে তো শুধু মাটি নয়, একটা দেশ মানে তো শুধু পাহাড় পর্বত এটাই নয়। বাসের থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তুমি কিভাবে জানলে যে তারা দেশদ্রোহী? ওই মানুষগুলোকে নিয়েই তো দেশ। ওই মানুষগুলোকে নিয়েই তো দেশ। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষিত কিংবা অশিক্ষিত সেটা কোয়েশ্চেন করা যায় না। আজকের দিনে যদি তুমি জিজ্ঞেস করো যে তোমার এটা শিক্ষিত কিনা বা অশিক্ষিত কিনা, সেক্ষেত্রে বড্ড মুশকিল হয়ে যায়। কেন মুশকিল হয়ে যায়? প্রশ্ন হচ্ছে কেন মুশকিল হয়ে যায়, খুব ভালো করে দেখো। কারণ আজকের দিনে ধরো আমি নাম করেই বলছি, মমতা বালা ঠাকুর, তাকে যদি প্রশ্ন করো উনি কতদূর পড়াশুনো করেছেন, উনি রাগ করেন যে শিক্ষাই কি তাহলে সব কিছু? আমাদের উত্তর হওয়া উচিত, হ্যাঁ শিক্ষাই সব কিছু। কথায় আছে না, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। সেই মুক্তিই তো অজ্ঞানতার অন্ধকার থেকে, অশিক্ষা থেকে, কুশিক্ষা থেকে। শিক্ষা মানে মেনে নেওয়া অর্থহীন বিশ্বাস নয়, শিক্ষা মানে আবেগে অযথা পথ চলা নয়। যা সত্য, অর্থাৎ কিনা বিজ্ঞানের দ্বারা পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়কেই বিশ্বাস করার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষা তোমাকে চিনিকে চিনতে শেখাবে। শিক্ষা অজ্ঞানীকে জ্ঞানী থেকে বিজ্ঞানী করে তুলবে। কিরকম? অজ্ঞানী হচ্ছেন তিনি যিনি শুধু চিনির নামই শুনেছেন। যিনি চিনির নাম শুনেছেন আর চেখে দেখেছেন তিনি হচ্ছেন জ্ঞানী, চোখে দেখেছেন তিনি হচ্ছেন জ্ঞানী। আর যিনি চিনির নাম শুনেছেন, চোখে দেখেছেন এবং চেখেও দেখেছেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী। তো এহেন রাজ্যসভা, কথায় অনেক কথা বাড়বে, একটুখানি দেখো। এহেন রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ বা সর্বোচ্চ 250 জন সদস্য থাকতে পারেন, যার মধ্যে 238 জন সদস্য বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে থাকবে, যারা ইনডিরেক্টলি ইলেক্টেড হবে। রাজ্যসভার ভোট কিন্তু ইনডিরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে ভোটে নির্বাচিত হন, যার মধ্যে 12 জন প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড হন। 12 জন প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড হন। প্রেজেন্ট স্ট্রেংথ কত? রাজ্যসভার প্রেজেন্ট স্ট্রেংথ হচ্ছে 245 জন, যার মধ্যে 229 জন বিভিন্ন রাজ্য,
4 জন কেন্দ্রশাসিত অঞ্চল এবং 12 জন সদস্য প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড বা মনোনীত। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা 2 ধরনের সদস্য নিয়ে গঠিত হয়, নির্বাচিত এবং মনোনীত। যেমনটা বললাম, নির্বাচনটাও পরোক্ষ নির্বাচন। রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ, কোনোদিনই রাজ্যসভার ডিসলভ হয়ে যায় না। রাজ্যসভার সদস্যের 1/3 প্রতি 6 বছর অন্তর চলে যাবে, মানে প্রত্যেক সদস্যের কার্যকাল এককভাবে হচ্ছে 6 বছর। সংবিধানের আর্টিকেল 80 যদি আমরা দেখি, সেখানে বলছে রাজ্যসভার সদস্য সংখ্যা কখনোই 250-এর বেশি হবে না। এর মধ্যে 238 জন বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হবেন এবং রাজ্যের প্রতিনিধিরা রাজ্যের আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা সংশ্লিষ্ট অঞ্চলে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হবেন। এছাড়া সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করবেন। যেমন ধরো শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর আগে ছিলেন, এরকম সেরকমভাবে বিভিন্ন বিভিন্ন দলগুলোর মধ্যে থেকে এরাও কিন্তু বিভিন্ন দল সমর্থিত। রাষ্ট্রপতি একা কাউকে মনোনীত করেছেন এরকম ইতিহাস ভারতবর্ষে নেই। কোনো একটা দলের দ্বারা প্রভাবিত হয়েই তিনি করেছেন। সত্যকে অস্বীকার করে সংবিধান পড়ার প্রয়োজন নেই, যা সত্য তাহাই সংবিধান। যেমনটা বললাম, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, প্রতি 2 বছর অন্তর এর 1/3 সদস্য অবসর গ্রহণ করবেন। রাজ্যসভা কেন? রাজ্যসভা কি প্রকাশ করছে? রাজ্যসভা ভারতীয় সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় চরিত্র তা প্রকাশ করে। বর্তমানে সদস্য সংখ্যা 245, যার মধ্যে 233 জন নির্বাচিত এবং 12 জন মনোনীত। একজন ব্যক্তি যদি রাজ্যসভার সদস্য হতে চান তাকে কি করতে হবে? খুবই সহজ প্রশ্ন। উত্তর হচ্ছে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। সেটা জন্মসূত্রেও হতে পারেন বা রেজিস্ট্রেশন হতে পারেন। কমপক্ষে 30 বছর বয়স হতে হবে তার। তিনি বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া ব্যক্তি হলে চলবে না। সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না। রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধি সংখ্যা সবথেকে বেশি, যেটি হচ্ছে 31 জন, এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়ার সদস্য সংখ্যা হচ্ছে 1 জন করে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা 16 জন। রাজ্যসভার ক্ষমতা কি ক্ষমতা রয়েছে, কোন কোন ক্ষমতা তারা ভোগ করেন, তারা কাজই বা কি করেন? দেখো, আমি বিলের বেশ কয়েকটা রকম ফের বলেছিলাম তোমাদের। সাধারণ কোনো বিলের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করেন। কিন্তু যদি সাধারণ কোনো বিল নিয়ে মতবিরোধ হলো, ধরো যে কোনো একটা বিল হলো, সেটা নিয়ে মতবিরোধ দেখা গেল, ঠিক আছে, তখন কি হবে? সাধারণ কোনো বিল নিয়ে মতবিরোধ দেখা দিল, তখন রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করবেন। খেয়াল করো, তাহলে উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, ঠিক আছে। কিন্তু এখানে লোকসভার সদস্য সংখ্যা যেহেতু বেশি হয়, তাই লোকসভার সভাপতি বা লোকসভা স্পিকারই এই অধিবেশনে সভাপতিত্ব করবেন। লোকসভা স্পিকারই এই অধিবেশনে সভাপতিত্ব করবেন। আবার লোকসভার সদস্য সংখ্যা বেশি, তাই তাদের ইচ্ছাই এখানে গৃহীত হয়ে যাবে। কাজেই যৌথ অধিবেশন ডাকা শুধুমাত্র আইওয়াস ছাড়া আর কিছুই নয়। যৌথ অধিবেশনে স্পিকার যদি অনুপস্থিত থাকেন, লোকসভা স্পিকার অনুপস্থিত থাকলেন, তাহলে লোকসভার বাকি যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, আমি পড়িয়েছিলাম তোমাদের প্রিজাইডিং অফিসার্স অফ লোকসভা, আবার পড়াবো, অর্থাৎ লোকসভার ডেপুটি স্পিকারও থাকলেন না, তখন রাজ্যসভার প্রিজাইডিং অফিসার যারা, রাজ্যসভার চেয়ারম্যান, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি, এবং চেয়ারম্যানের অনুপস্থিত থাকলেন, তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করবেন। কখনোই অর্থ বিল রাজ্যসভায় উত্থাপন করা যাবে না। লোকসভায় পাশ হওয়ার পর সেটাকে রাজ্যসভায় পাঠানো হবে। রাজ্যসভা 14 দিনের মধ্যে মতামত জানিয়ে সেটাকে লোকসভায় পাঠিয়ে দেবে। লোকসভা রাজ্যসভার মতামত গ্রহণ করতেও পারে, আবার নাও করতে পারে। তবে কোনো বিল অর্থ বিল হবে কিনা
সে ব্যাপারে লোকসভা স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যদি বলেন এই বিলটা অর্থ বিল, সেটা অর্থ বিল। তিনি যদি বলেন অর্থ বিল নয়, তাহলে অর্থ বিল নয়। তবে কয়েকটা ক্ষেত্রে রাজ্যসভা কিন্তু বিশেষ ক্ষমতা ভোগ করে। আর্টিকেল 249 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভা পার্লামেন্টকে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন তৈরির অনুমতি দিতে পারেন। আর্টিকেল 312 বলছে রাজ্যসভা ইউপিএসসি দ্বারা সর্বভারতীয় চাকরির পদ সৃষ্টি করতে পারে। আর্টিকেল 67 অনুসারে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব রাজ্যসভায় উত্থাপিত হয়। এবার প্রশ্ন হচ্ছে লোকসভা। রাজ্যসভা নিয়ে আর কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলো। রাজ্যসভা নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। বলো। আচ্ছা, এবার আমরা পড়বো লোকসভা। লোকসভা হচ্ছে পার্লামেন্টের লোয়ার হাউস। লোয়ার হাউস ইজ কল্ড লোকসভা। একটুখানি ইংরেজি নোটসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইংরেজি নোটসটা আর একটু বেশি দেওয়া আছে, তবে তোমাদের যতটুকু প্রিলিমসের জন্য প্রয়োজন সেটা এখানেই সমস্তটাই পেয়ে যাবে, ঠিক আছে? আর নোটসগুলো যদি প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমাদের কাছে রয়েইছে। নোটসগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, হ্যাঁ বলে দিচ্ছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আমাদের কল করতে পারো 8910192095-এ। অর্থাৎ কম্প্যাক্ট নোটস নিয়ে যদি অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচের অ্যাডমিশন কিন্তু বন্ধ করব শিগগির। কাজেই যারা জেনারেল কম্বাইন্ড কাম WBCS 2024 ব্যাচে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আর স্টাডি মেটেরিয়াল সবগুলোই অ্যাভেলেবল রয়েছে। স্টাডি মেটেরিয়ালের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট হচ্ছে, আমি যেমনটা বললাম, লোকসভা হচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ। লোয়ার হাউস ইজ কল্ড লোকসভা, যার সর্বোচ্চ সদস্য সংখ্যা 550 জন। আগে ছিল 552, সর্বোচ্চ সদস্য সংখ্যা এখন 550 জন। কেন না, 530 জন রাজ্যগুলো থেকে নির্বাচিত, 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে নির্বাচিত। রাষ্ট্রপতি আগে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে আর্টিকেল 331 অনুযায়ী মনোনীত করতে পারতেন, যেমন ডেরেক ওব্রায়েনকে করতেন, কিন্তু এখন এটি খর্ব করা হয়েছে। এই অধিকার সংবিধান 104তম সংবিধান সংশোধন দ্বারা খর্ব করা হয়েছে। অর্থাৎ 104তম সংবিধান সংশোধনী আইন দ্বারা পার্লামেন্ট এবং রাজ্য আইনসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের মনোনয়ন করার ক্ষমতা বাতিল করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, বর্তমানে কতজন আছে তোমরা জানো? লোকসভা নির্বাচনের দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে। এই লোকসভা নির্বাচন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লোকসভা নির্বাচন ঠিক করে দেবে ভবিষ্যতে চাকরিতে দুর্নীতি হবে কিনা। এই লোকসভা নির্বাচন ঠিক করে দেবে ভবিষ্যতে তোমরা শিক্ষা নাকি ভিক্ষা কোনটা চাইছো। এই লোকসভা নির্বাচন ঠিক করে দেবে তোমরা দুর্নীতিগ্রস্ত একটি সরকার চাও, অথবা সম্পূর্ণ নূতনভাবে নিজেদের মতো করে শিক্ষা দিতে চাও যে আমাকে নিয়ে খেলা করলে আমি তোমাকে নিয়েও ফুটবল খেলতে দ্বিধা করব না। তো এই লোকসভা যেটা এখন ভেঙে যেতে বসেছে, এখানে সদস্য সংখ্যা 543 জন। যেখানে 500 না, আমি বললাম এটা সর্বোচ্চ সদস্য সংখ্যা, খেয়াল করো, 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসতে পারে, এটা হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা, ম্যাক্সিমাম যতজন আসতে পারে। কিন্তু বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 543, যার মধ্যে 530 জন বিভিন্ন রাজ্য থেকে আর 13 জন বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত। লোকসভা ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ, ইংল্যান্ডের হাউস অফ কমন্সের অনুকরণে গঠিত। আর এই লোকসভা নামকরণটি হয় 1954 সালে। 1954 সালে লোকসভা নাম হয়, তার আগে ছিল হাউস অফ পিপল। লোকসভার সদস্য হতে গেলে একজন মানুষের কোন কোন যোগ্যতা থাকা প্রয়োজন? লোকসভার সদস্য হতে গেলে একজন মানুষকে ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া হওয়া চলবে না, কোনো সরকারি লাভজনক পদে থাকা চলবে না। লোকসভার সদস্যদের কার্যকাল স্বাভাবিকভাবে 5 বছর।
তবে রাষ্ট্রপতি তার আগেও লোকসভা ভেঙে দিতে পারেন। জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ একবারে এক বছর করে বাড়ানো যেতে পারে। যদি লোকসভার অধিবেশনের কথা বলি, রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান করেন। 6 মাসের মধ্যে অন্তত একটি অধিবেশন করতেই হবে, অর্থাৎ দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ 6 মাসের ব্যবধান থাকতে পারে। তবে লোকসভার অধিবেশনে যোগ দেওয়া যেহেতু বাধ্যতামূলক নয়, তাই দলত্যাগ বিরোধী আইনও তো মানে না। কাজেই কেউ কোথাও লোকসভার অধিবেশন টেশনে যায় না, শুধু লোকসভা বা সেন্ট্রাল ভিস্তার সামনে গিয়ে একটু টিকটক করে করে মুখ টুক বাঁকিয়ে, আমি আবার সেরকম মুখ বাঁকে না, আমার কিরকম প্যারালাইসিস মনে হয় ওরকম মুখ বাঁকালে, সেরকম করে ছবি টবি তুলে টিকটক করে চলে আসে সাংসদরা। ঠিক আছে, এবার কি হচ্ছে না, লোকসভার ক্ষমতা আর কার্যাবলী সম্পর্কে কতটা জানা দরকার না, মন্ত্রিসভা যৌথভাবে ভোট দিতে পারবে। মন্ত্রিসভা যৌথভাবে লোকসভা আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, যে কোনো 18 বছরের বেশি বয়স হলে পাগল, বিকৃত মস্তিষ্ক সবাই ভোট দিতে পারবে, যতক্ষণ না কোর্ট তাকে আনফিট বলে ঘোষণা করছে। মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। খেয়াল করো, মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য লোকসভা কার্যকরী প্রস্তাব গ্রহণ করতে পারে। লোকসভা নিয়ে আরেকটুখানি এখানে বলে দিই, তোমাদের একটুখানি বলে দিই জানা দরকার যেটা, সরি, দেখো আমি যেমনটা বলেছিলাম ইংরেজি নোটসেও তাই রয়েছে। দেখো, ম্যাক্সিমাম স্টেট 552, 530 from states and 20 members from union territories and 2 nominated members from Anglo-Indian community by the president. বাট এই যে ক্ষমতাটা, এটা 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেজেন্ট স্ট্রেংথ এখন 543 হয়ে গেছে, ঠিক আছে, 530 প্লাস 13, এই দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার এখন আর নেই আর্টিকেল 331 অনুযায়ী, যাদের নিয়োগ করা যেত। ঠিক আছে, এবার দেখো এখানে একটু কয়েকটা ইনফরমেশান দিচ্ছি। 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা এত বলছি, কি আছে এই অ্যাক্টে? বলা হয়েছে টু এক্সটেন্ড রিজার্ভেশন। 104তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? টু এক্সটেন্ড রিজার্ভেশন টিল 25 জানুয়ারি 2030 ফর এসসি অ্যান্ড এসটি আর টু লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ বডিজ। অর্থাৎ আর্টিকেল 330 এবং 332 অনুযায়ী এসসি এবং এসটিদের জন্য লোকসভা এবং রাজ্যসভা এবং অন্য লেজিসলেটিভ বডিগুলোতে রিজার্ভেশন আরও বাড়ানো হলো। 2030 সালের 25 জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, যে রিজার্ভেশন আরও বাড়লো। ডিসকন্টিনিউইং দ্য প্রভিশন অফ নমিনেটিং অ্যাংলো ইন্ডিয়ান্স হুইচ ইজ মেনশনড ইন আর্টিকেল 331 টু লোকসভা 2 মেম্বার্স অ্যান্ড লেজিসলেটিভ বডিজ 1 মেম্বার। কি হলো? রাষ্ট্রপতি আর্টিকেল 331 অনুযায়ী লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য এবং অন্য লেজিসলেটিভ বডিগুলোতে 1 জন করে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য, অর্থাৎ রাজ্য বিধানসভাগুলোতে 1 জন করে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারতেন, সেই ক্ষমতা খর্ব করা হলো। একটু দেখো, প্রপোর্শনাল রিজার্ভেশন সিস্টেম ফর দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কোথায় কোথায় দেখা যায়? প্রেসিডেন্ট ইলেকশন, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, ইলেকশন অফ রাজ্যসভা, ইলেকশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। এবার আমি কোয়ালিফিকেশানগুলো বলে দিয়েছি, তাও একটুখানি যদি দেখে নাও, একটু কোথায় কোথায় আছে একটু দেখে নাও। এই যে লোকসভার সদস্য হতে গেলে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে। মেক অ্যান্ড সাবস্ক্রাইব টু ওথ, শপথ বাক্য পাঠ করতে হবে। এটা কোথায় আছে? ওথ অর এফার্মেশন নিতে হবে, এটা কোথায় আছে? শিডিউল 3-তে বর্ণনা করা আছে। 30 বছরের কম বয়স হলে চলবে না, ঠিক আছে। ফর রাজ্যসভা আর লোকসভার ক্ষেত্রে সেটা হচ্ছে 25 ইয়ার্স, 25 বছরের কম হলে হবে না, ঠিক আছে। এবার এই লোকসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন পুরোটাই তোমরা যখন ইলেকশন ডিউটি আসে দেখবে লেখা থাকে সেকশন 34 অফ আরপিএ অ্যাক্ট, আরপি অ্যাক্ট 1951। আবার আধিকারিকদের জন্য যখন লেটার আসে দেখবে লেখা থাকে সেকশন 52 অফ আরপি অ্যাক্ট। এই আরপি অ্যাক্ট মানে কি? এটার মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট।
1951, 1951 সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। এবার দেখো, অ্যাজ পার প্রভিশনস অফ আরপিএ 1951, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট কি বলছে? বলছে মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ অ্যান ইলেক্টর ফর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। তাহলে কি বলছে? পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে একজন রেজিস্টার্ড ভোটার হতে হবে তাকে। একজন রেজিস্টার্ড, যে ভোটার তালিকায় আমার নাম নেই, আমি প্রার্থী হয়ে যাব বা লোকসভায় নির্বাচনে অংশগ্রহণ করব, তা বললে হবে না। মাস্ট বি এ মেম্বার অফ SC ST কমিউনিটি ইন এনি স্টেট অর ইউটি ইফ কন্টেস্টিং অন রিজার্ভ সিট। যদি রিজার্ভ সিটে তাকে লড়তে হয়, তাকে SC ST কমিউনিটি, যে কোনো স্টেটের SC ST কমিউনিটির সদস্য হতেই হবে। তাহলে আমি মিনিমাম এজ লিমিট যেটা তোমাদের বলে দিলাম, একটু দেখো এখানে সুন্দর করে লেখা আছে। পঞ্চায়েত নির্বাচন বা আরবান লোকাল বডিজ অর্থাৎ মিউনিসিপ্যালিটি নির্বাচনের ক্ষেত্রে মিনিমাম এজ হতে হবে 21 বছর। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লোকসভা, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে রাজ্য বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে সেটা 25 বছর। লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড রাজ্যসভার ক্ষেত্রে সেটা হচ্ছে 30 বছর। এইটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। প্রশ্ন হচ্ছে ডিসকোয়ালিফাইড কি করা যায়? ডিসকোয়ালিফাই, সম্প্রতি তোমরা দেখেছো মহুয়া মৈত্রকে লোকসভা থেকে এথিক্স কমিটির নির্দেশে বের করে দেওয়া হলো। কেন? কোন কোন শর্তে একজন এমপিকে, লোকসভার একজন সদস্য অথবা সদস্যকে বের করে দেওয়া যায় তার চেয়ার থেকে? ইফ হি অর সি হোল্ডস এনি অফিস অফ প্রফিট, যদি তারা কোনো অফিস অফ প্রফিট বিয়ে করেন, অর্থাৎ সরকারি লাভজনক কোনো পদে কোনো চাকরি করছেন, সেক্ষেত্রে তাকে বের করে দেওয়া যেতে পারে। যদি তিনি আনসাউন্ড মাইন্ডের হয়, আনসাউন্ড মাইন্ড অ্যান্ড স্ট্যান্ড সো ডিক্লেয়ার্ড বাই কোর্ট। আনসাউন্ড মাইন্ড এই কথাটা যদি কোর্ট অ্যানাউন্স করে, এমনি তুমি বললে হবে না। অ্যান্ড আনডিসচার্জড ইনসলভেন্ট, জেলবন্দি তিনি, নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিকই নয়। এনি আদার প্রভিশনস প্রোভাইডেড বাই পার্লামেন্ট থ্রু লেজিসলেশন, দ্যাট ইজ আরপিএ অ্যাক্ট দ্বারা বাকি যে প্রভিশনগুলো দেওয়া আছে সেগুলো ও যদি খর্ব হয়, সেক্ষেত্রে তার সদস্যপদ চলে যেতে পারে। আরপিএ অ্যাক্ট 1951 কি বলছে? বলছে ফাউন্ড গিলটি অন সার্টেন ইলেকশন অফেন্সেস অর করাপ্ট প্র্যাকটিসেস। যদি দেখা যায় যে ভোটের ক্ষেত্রে, এর যদিও এরকম কোনো দিন ইতিহাসে হয় না, যদি দেখা যায় তিনি ভোটের সময় রিগিং টিগিং করেছেন বা করাপ্ট প্র্যাকটিস করেছেন, তাকে গিলটি যদি পাওয়া যায়, সেক্ষেত্রে তার সদস্যপদ চলে যেতে পারে। কনভিক্টেড ফর এনি অফেন্স রেজাল্টিং ইন ইমপ্রিজনমেন্ট ফর 2 or more years, যদি 2 বা তার বেশি বছরের শাস্তি হয়ে যায়, অর্থাৎ কারাগারের শাস্তি, কারাদণ্ড হয়ে যায়, অর্থাৎ কোনো কোর্ট তাকে 2 বা তার বেশি বছরে, 2 বছর বা তার বেশি সময়ের জন্য জেলে পাঠিয়ে দিল, সেক্ষেত্রে তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। যেমনটা রাহুল গান্ধীর ক্ষেত্রে হয়েছিল, তোমরা রিসেন্টলি নিউজ শুনেছিলে। ফেইল টু লজ অ্যান অ্যাকাউন্ট অফ হিজ ইলেকশন এক্সপেন্সেস উইদিন দ্য টাইম, যদি তার ইলেকশনের জন্য যে খরচ করেছেন সেই অ্যাকাউন্ট স্টেটমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে না দিতে পারেন, সেক্ষেত্রেও সদস্যপদ খারিজ হতে পারে, যদিও এরকম কোনো দিন হয়নি ভারতের ইতিহাসে। ইন্টারেস্টেড ইন গভর্নমেন্ট কন্ট্রাক্টস, ওয়ার্কস অ্যান্ড সার্ভিসেস, যদি দেখা যায় তিনি গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো নিজেই নিয়ে নিচ্ছেন, গভর্নমেন্টের কাজ করছেন বা সার্ভিস করছেন, সেক্ষেত্রেও তার সদস্যপদ খারিজ হবে। ডিসমিসড ফ্রম গভর্নমেন্ট সার্ভিস ফর করাপশন অর ডিসলয়ালিটি, যদি দেখা যায় সরকারি চাকরি থেকে তাকে করাপশন বা ঘুষ অথবা ডিসলয়ালিটির জন্য বের করে দেওয়া হয়েছে, ডিসলয়ালিটির যে আইনগুলো আছে সেগুলো অনুযায়ী তাকে রাস্ট্রিকেট করা হয়েছে, সেক্ষেত্রেও তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। ফ্রেচিং অর প্র্যাকটিসিং সোশ্যাল ক্রাইমস, যদি তিনি সামাজিকভাবে ক্রাইম করেন, সেক্ষেত্রেও তার সদস্যপদ খারিজ হবে। কনভিক্টেড ফর প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ অর ফর অফেন্সেস অফ ব্রাইবারি, ঘুষ নেওয়ার অপরাধে অথবা ডিফারেন্ট গ্রুপের মধ্যে শত্রুতা লাগিয়ে দেওয়ার জন্য যদি তাকে কনভিক্ট করা হয়, সেক্ষেত্রেও তার সদস্যপদ খারিজ হতে পারে। ডিরেক্টর অর ম্যানেজিং এজেন্ট অর হোল্ড অ্যান অফিস অফ প্রফিট ইন আ করাপশন ইন হুইচ গভর্নমেন্ট হ্যাজ অ্যাট লিস্ট 25% শেয়ার, যদি দেখা যায় গভর্নমেন্টের অন্তত 25% শেয়ার আছে এরকম কোনো কর্পোরেশনে কোনো করাপশন হয়েছে, তার সঙ্গে তিনি জড়িত, সেক্ষেত্রেও তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, এখানে আরও একটা নতুন, যেটা তোমরা রিসেন্টলি মহুয়া মৈত্রের ক্ষেত্রে দেখতে পেলে, যে যদি সংসদের গোপন তথ্য বাইরে ফাঁস করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অন্যকে প্রশ্ন করতে দিয়েছেন, সেক্ষেত্রেও তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। ঠিক আছে, এবার ডিফেকশনের ক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা পরের দিন পড়বো, আজকে আর অ্যান্টি ডিফেকশন ল পড়বো না, আজকে এই পর্যন্তই পড়বো। পরের দিন আমরা ডবল মেম্বারশিপ হলে কি হবে,
দুটো সিটে নির্বাচিত হলে কি হবে সেগুলো সমস্ত কিছু পড়বো, বা নির্বাচিত না হয়ে কিভাবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়া যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো সেই বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। আর যদি সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে তুমি কল করতে চাও সেক্ষেত্রে 8910192095 এই নাম্বারেও কল করতে পারো আমাদের। তো এই ধরনের স্টাডি মেটেরিয়ালগুলো যদি প্রয়োজন হয়, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে, অ্যাভেলেবল রয়েছে, সেগুলো তুমি কালেক্ট করে নিতে পারো, অথবা আমাদের পেইড অথবা ফ্রি যে কোনো ব্যাচে যুক্ত হতে পারো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে আজকে এ পর্যন্তই। তোমরা হোয়াটসঅ্যাপেও আমাদের কোয়েশ্চেন পাঠাতে পারো। আর যারা এখনও লাইক করনি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, একটা করে লাইক করে দিলে বোধহয় আমাদের কাজ করতে আরেকটু বেশি আগ্রহ জাগে। প্রত্যেককে অনেক ধন্যবাদ, এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, শুভরাত্রি। আগামীকাল আবার দেখা হচ্ছে।